ড্রামার শুরুতেই দেখানো হয় জেনি এবং গুহান রোমান্স করছিল। জেনি ভাবে আমি তাকে কিভাবে বলবো আমি সেই মেয়ে না যাকে সে বিয়ে করতে চায়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। জেনি মিস্টার ফুয়ের সাথে ছিল, যে আসলে গুহানের বাবা। মিস্টার ফু তাকে বলে গুহানের যে জিএফ ছিল সে তাকে ছেড়ে পালিয়ে গেছে, কারণ গুহান এখন অন্ধ আর সে অন্ধ কাউকে বিয়ে করতে চায় না। তাই গুহানের জিএফ সেজে তোমাকে থাকতে হবে। আর জেনির এই কাজের পরিবর্তে জেনির মায়ের সব মেডিকেল বিল তারা পরিশোধ করবে। জেনিও তখন তার মাকে বাঁচাতে এ ব্যাপারে রাজি হয়ে যায়। বর্তমানে জেনির অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে গুহানকে কিছুই বলতে পারছিল না। তারপর আমাদের গল্প চলে যায় 5 বছর পরে। জেনি তার মেয়ে শাওমির সাথে হসপিটালে ছিল, আর আমরা বুঝতে পারি শাওমি আসলে অন্ধ ছিল। তখনই তাদের কাছে ডেইজি নামের একটা মেয়ে চলে আসে। সে বলছিল, ফুহান এ বাচ্চাকে দেখো, এ বাচ্চাটা একেবারে তোমার মতো দেখতে। ফুহান নাম শোনা মাত্রই সে পেছনে ঘুরে আর ফুহানকে দেখতে পায়। আর সে তার প্রথম ভালোবাসাকে তার সামনে দেখে অনেক বেশি অবাক হয়। আর সে বুঝতে পারে ফুহানের চোখ এখন ঠিক হয়ে গেছে। কিন্তু তারপরেও ফুহান কখনোই তাকে চিনতে পারবে না। ডেইজি শাওমিকে তার বয়স এবং নাম জিজ্ঞেস করে চলে যায়। তারা দুজনেই চলে যাচ্ছিল আর পেছন থেকে জেনি দুজনকে দেখছিল। সেখানে শাওমি তার মাকে জিজ্ঞেস করে, মা আমি কি সত্যি সে আঙ্কেলের মতো দেখতে? শাওমির এই কথা আবার ফুহান শোনে আর সে বুঝতে পারে এই বাচ্চাটা আসলে অন্ধ ছিল। জেনি তার মেয়েকে বলছিল, তুমি এসব কিছুর উপর একেবারেই নোটিস করো না, খুব শীঘ্রই তোমার চোখের আলো ফিরে আসবে। তারপর জেনি ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার বলে আজ নয়তো কাল তার সার্জারি করাতেই হবে, না হলে তার চোখ কখনোই ঠিক হবে না। জেনি ভাবে এর মানে কিছুদিন আমাকে এই শহরেই থাকতে হবে, তাছাড়া এখন তার কাছে আর কোনো অপশনও নেই। আসলে জেনি এই শহরে থাকতে ভয় পাচ্ছিল, যদি আবারও ফুহানের সাথে তার দেখা হয়ে যায়। তারপরেও সে ডাক্তারকে বলে, আচ্ছা ঠিক আছে, সার্জারির সব ব্যবস্থা আপনি করুন। তারপর শাওমিকে হসপিটালে ভর্তি করা হয়। তার কাছে জি নামের একজন ছেলে আসে। সে জিকে বলছিল, এখন তো অফিসের হাওয়ার, তুমি কেন এখানে এসেছো? যে বলে, আমি জানি তুমি এখনো ক্ষুধার্ত আছো, সব ঝামেলা তুমি একাই পোহাচ্ছ, আর আমি কি তোমাকে সাপোর্ট করার জন্য এখানে আসতেও পারবো না? জেনি সেখানে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। জিতো সেখানে চিকিৎসার খরচের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল, কিন্তু জেনি তাকে চুপ করিয়ে দেয়, কারণ জি তাকে টাকা দিয়ে সাহায্য করতে চায়। কিন্তু জেনি এখন তার কাছ থেকে কোনো টাকাই অ্যাকসেপ্ট করতে চায় না। জেনি জিকে বলছিল, 5 বছর আগে আমি অন্যরকম ভাবে টাকা উপার্জন করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমি আমার নিজের মেহনতে টাকা ইনকাম করতে চাই। তুমি যদি আমাকে সাহায্য করতেই চাও, একজন লয়ার হিসেবে তুমি আমার অন্য কোনো কাজের ব্যবস্থা করে দাও। তখন জি তাকে ডিংসেং গ্রুপের একটা কার্ড দেয়, আর তাকে বলছিল তারা আজ পর্যন্ত কোনো কেসই হারেনি, যদিও তাদের পদ্ধতি অনেকটাই আলাদা, কিন্তু স্যালারি তুমি অনেক ভালো পাবে। তারপর জেনিকে ইন্টারভিউ দেয় আর সে পাস হয়ে যায়। এখন সে কোম্পানিতে কাজ করতে পারবে, আর সে তো কন্ট্রাক্ট পেপারেও সাইন করে দিয়েছিল। সেখানে স্টাফের কাছে মিস্টার ফু এর কল আসে। তারপর সে বলছিল, আমাদের কোম্পানিতে তোমাকে স্বাগতম, মিস্টার ফু তোমার সাথে দেখা করতে চাই। জেনি অবাক হয়ে বলে, সিও ফু? আমি কিছু বুঝতে পারলাম না। স্টাফ বলে, আমাদের কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার হচ্ছে সিও ফু। সেই আমাদের এই কোম্পানির সব কিছু অ্যারেঞ্জ করে এবং অর্গানাইজেশনও করে। বলতে গেলে এই পুরো কোম্পানি তারই। এখন সে বুঝতে পারে ফুহান এই কোম্পানি রান করছে, এর মানে ভুলেও সে কোম্পানিতে কাজ করতে পারবে না। তাই সে বলে, সরি, আমি এই জবটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। স্টাফ বলে, এত ভালো অফারকে তুমি না করছো? সেনি বলে, ক্ষমা করবেন, আমার পার্সোনাল কিছু কারণ আছে। স্টাফ বলে, ঠিক আছে, আপনি তো কন্ট্রাক্ট পেপার দেখেছেনই। আপনি যখন এখন আর কাজ করতে চাচ্ছেন না, 1 মিলিয়ন টাকা পরিশোধ করতে হবে, তারপরই আপনি এই জায়গা থেকে যেতে পারবেন। জেনি বুঝতে পারে এখন সে 1 মিলিয়ন টাকা পে করতে পারবে না, তার এখানে কাজ করতেই হবে। জেনি ভাবে, আমার টাকার অনেক বেশি প্রয়োজন, এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমার তো এই কাজ করতেই হবে, কিন্তু অনেক সাবধানে, যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। তারপর সে ফুয়ের সাথে দেখা করার জন্য যায় এবং সে রুমের বাইরেই ছিল আর দেখছিল ফু কিভাবে সবকিছু সামলাচ্ছিল। এসব দেখে তার পাস্টের কথা মনে পড়ে যায়। সেখানে সে ফুহানের জন্য স্যুপ নিয়ে যাচ্ছিল। সে দেখতে পায় ফুহানের বাবা অনেকগুলো গার্ডদেরকে দিয়ে তাকে ধরিয়েছিল আর বলছিল, তুমি যদি এত ধীরে ধীরে সুস্থ হও তাহলে সবকিছু কিভাবে সামলাবে, পরবর্তীতে কোম্পানি তোমারই সামলাতে হবে। জেনির সব কিছু দেখে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু সে জানতো আজ নয়তো কাল সে সবকিছুই সামলাতে পারবে। বর্তমানে জেনি দরজা নক করে ভেতরে যায়। ফুহান তাকে আস্তে আস্তে সব কাজ বোঝাচ্ছিল। জেনি তাকে বলে, ওকে মাস্টার। মাস্টার কথা শুনে ফুটো পুরাই শকড হয়ে যায় আর বলে, তুমি কি বললে? জেনি ভাবছিল সে আগে সব সময় তাকে মাস্টার বলেই ডাকতো, বর্তমানে সে বলে, বস আমার ভুল হয়ে গেছে, আসলে আমি পুরনো ভাষায় কথা বলতে বেশি পছন্দ করি। ফুহান বলে, ঠিক আছে, কিন্তু এক ভুল যাতে বারবার না হয়।
এখানে আমাদের সিন কাট হয়। তারপরে সিনে দেখানো হয় তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলছিল, আপনি আমাকে যেসব ডকুমেন্ট আনতে বলেছিলেন আমি সবই এনেছি। আসলে ফুহান অনেক সময় ধরেই তারা জিএফকে খুঁজছে। জেনি তাকে ছেড়ে যাওয়ার আগে যে নোটটা রেখে গিয়েছিল সেই নোটের সাথে সে সবার লেখা মিলাচ্ছিল। কারণ সে জেনিকে নিজের চোখে দেখলেও চিনতে পারবে না, আর তার গলাও অনেক মানুষের সাথে মিলে। তাই সে এখন তার হ্যান্ডরাইটিং এর মাধ্যমেই তাকে খুঁজতে চাচ্ছিল। কিন্তু এতগুলো ডকুমেন্ট চেক করার পরেও কোনো লেখার সাথে সে লেখা মিলে না। তাই সে রেগে অ্যাসিস্ট্যান্টকে বলছিল, যেখান থেকে পারো সে মেয়েকে খুঁজে বের করো। আমি জানি সে তো আমাকে এমনি এমনি ছেড়ে যায়নি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। অন্যদিকে জ্যানি তার জুনিয়রের সাথে কেস নিয়ে কথা বলে। তার জুনিয়র ভাবছিল তার কাজ করার পদ্ধতি অনেকটাই আলাদা। অন্যদিকে আজকে ফুহান তাকে উইচ্যাটে অ্যাড করেছিল, তাই জ্যানিও তাকে অ্যাড করে এবং তার প্রোফাইল দেখছিল। তার প্রোফাইলে ডেইজি নামের মেয়ের সাথে একটা ছবি ছিল। ছবি দেখে জেনি ভাবছিল হতে পারে দুজনের বিয়ে হয়ে গেছে। তার তো অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু সে নিজেকে বোঝাচ্ছিল তার কোনো অধিকার নেই এসব জিনিস নিয়ে ভাবার। সে ফুহানের সাথে কিছু কারণের জন্য ছিল, যদিও সে তাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। কিন্তু দুইজনের ব্যাকগ্রাউন্ড পুরাই আলাদা, তারা হয়তো চাইলেও এক হতে পারবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেনি ফুহানকে বলছিল, আমার অনেক বোরিং লাগছে, তুমি কিছু ড্র করো। ফুহান তাকে বলে, তোমার কি মনে হয় আমার মতো অন্ধ ব্যক্তি পেন্টিং করতে পারবে, এগুলো অনুভব করতে পারবে নাকি টাচ করতে পারবে? জেনি বলে, তুমি সবই করতে পারবে, আমি তোমাকে শেখাচ্ছি। তারপর জেনি এবং ফুহান মিলে সেখানে স্কেচিং করছিল, আর সে ফুহানকে বলছিল কিভাবে কি করতে হবে। জেনি তার আগের আইডির মধ্যে লগ ইন করে, যেখানে ফুহানের অনেক মেসেজ ছিল। ফুহান সেখানে বারবার জিজ্ঞেস করেছিল, আমার মধ্যে কিরকম কমতি রয়ে গিয়েছে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। সেখানে আগের সব মুভমেন্ট মনে করে জেনি তো একেবারে ইমোশনাল হয়ে যায়। ততক্ষণে সে বাড়িতে চলে এসেছিল, তাই সে নেমে যায়। তার সেখান থেকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে ফুহান চলে আসে, কারণ সে সবসময় জেনির আগের নাম্বারটা ট্রেস করার চেষ্টা করত। আজকে সে তার আগে সিম ওপেন করেছে, তাই তাকে ট্রেস করা গেছে। তাই তারা এই লোকেশনে চলে এসেছে সে মেয়েকে খুঁজতে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো পুরাই কনফার্ম এই জায়গায় শেষবারের মতো সে সিম খোলা হয়েছে। কুহান তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ফাইনালি তার জিয়ে ফিরে এসেছে। তারপরে সিনে জেনি যখন লিফটে ছিল তখনই ফুহান এবং ডেইজি সেখানে চলে আসে। ডেইজি তাকে দেখার পরই বলে, তুমি তো শাওমির মা। আর সে ভেতরে আসার পরই বারবার শাওমির ব্যাপারে কথা বলছিল। সে তো বারবার বলছিল শাওমি কত কিউট আর প্রিটি, তাকে দেখতে অলমোস্ট ফুহানের মতোই। এসব শুনে তো জেনি পুরাই নার্ভাস হয়ে যায়। ডেইজি তাকে বলছিল, তুমি একবার শাওমিকে নিয়ে অফিসে এসো। আমাকে ফুহান বলল তুমি তার পার্সোনাল লয়ার, তাই তুমি শাওমিকে অফিসে আনলে আমার সাথেও তার দেখা হয়ে যাবে। জেনি বলে, আমি চেষ্টা করব, কিন্তু সে এখন একটু অসুস্থ। ডেইজি জেনির সাথে অনেক ব্যাপারে কথা বলছিল, মানে সে আগে কোথায় কাজ করেছে। তাদের কথা শুনে ফুহান বুঝতে পারে সে আগে হংকংয়ে কাজ করেছে। তারপর দেখানো হয় সে তার অফিসে এসে কেসের ব্যাপারে সব ড্রাফট দিচ্ছিল। ফুহান তাকে কেসের ব্যাপারে কিছু প্রশ্ন করে, কথা শুনে সে অনেক নার্ভাস হয়ে যায়। ফুহান তাকে বোঝাচ্ছিল, শুধুমাত্র এই কারণেই তোমার বিরোধী দল জিতে যেতে পারে, তাই তোমার কনফিডেন্টলি সব কথা বলতে হবে, তাহলেই তুমি সফল হতে পারবে। তারপর সেই কেসের সব সাক্ষীদের নাম সে তাকে দিচ্ছিল, যাদের সে কেস হ্যান্ডেল করা তার জন্য অনেকটাই সহজ হয়। তারপরের দিন জেনি রাস্তায় দাঁড়িয়ে জিয়ের সাথে কথা বলছিল, তখনই আবার সে রাস্তা দিয়ে ফুহান যাচ্ছিল, আর অ্যাসিস্ট্যান্টকে বলে তার কাছে গিয়ে গাড়ি থামাতে। জেনির কল কাট হওয়ার পরই সে তার সামনে ফুহানকে দেখতে পায়। ফুহান তাকে জিজ্ঞেস করে, তোমার মেয়ে কি এখনো হসপিটালে আছে? জেনি বলে, হ্যাঁ আমি তো সেখানেই যাচ্ছি। ফুহান বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি গাড়িতে এসে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। জেনি নিষেধ করলেও সে জোর করে তাকে লিফট দেয়, তাই জেনি তাকে অনেক ধন্যবাদ জানায়। ফুহানের কিছু একটা নিয়ে সন্দেহ হচ্ছিল, কিন্তু সে তাকে কিছু একটা বলতেই যাবে তার আগে জেনি সেখান থেকে চলে যায়। আর জেনি একটু দূরে যাওয়ার পরই কেউ তাকে কিডন্যাপ করে ফেলে। অন্যদিকে ফুহান ভাবছিল, আমি তাকে জিজ্ঞেস করে আজকে ডাউট ক্লিয়ার করেই ছাড়বো। আর সে বাইরে যায়। বাইরে গিয়ে সে দেখতে পায় জেনির জিনিসপত্র পড়ে আছে, তার আর বুঝতে বাকি থাকে না সে কোনো বিপদে পড়েছে। অন্যদিকে দেখানো হয় জেনির জ্ঞান ফিরে এবং সে তার সামনে একজন লোককে দেখতে পায়। আসলে জেনি যে কেসে কাজ করছিল এই লোকটাও সে কেসের সাথে জড়িত। সে লোকটা জেনিকে বলছিল, আমার বিশ্বাস হচ্ছে না কোর্টে দেখা হওয়ার আগে আমাদের এরকম ভাবে দেখা হবে। জেনি তাকে বোঝাচ্ছিল, তোমার ওপর এমনিতেই অনেক বড় স্ট্রাইক আছে, তুমি যদি এরকম কাজ আরো করো তোমার ওপরে আরো বড় কেস হবে। তখন সে ছেলেটা বলে, যদি কেস লড়াই করার জন্য তুমি না থাকো তাহলে কেস কে ডিফেন্ড করবে? যেরকম বলছি সেরকমই করো, না হলে তুমি সারা জীবনেও এখান থেকে বের হতে পারবে না। এ কথা বলে সে জেনিকে মারে।
আমরা সেই গাড়ির পেছনে ফুহানের গাড়ি দেখতে পাই। সেই লোকটাকে ড্রাইভার বলে আমাদের পেছনে দুইটা গাড়ি আসছে। সেখানে তারা কিছু করতেই যাবে, তার সামনেই আরেকটা গাড়ি চলে আসে। তাই সে ভ্যানটা থামাতে হয়। সে লোকটা পালানোর চেষ্টা করে কিন্তু ফুয়েল লোকেরা তাকে ধরে ফেলে। আর ফুহান তো তাড়াতাড়ি করে তাকে সেখান থেকে কোলে করে নিয়ে যাচ্ছিল। ফুহান সেখানে নিজেকে একটা প্রশ্ন করছিল, জেনি আসলে কে, যে আমার মায়ের এই কেসটাকে এত সিরিয়াস নিচ্ছে। এখানে আমরা বুঝতে পারি জেনি তার পার্সোনাল লয়ার এই কারণে, কারণ সে তার মায়ের কেসের মধ্যেই কাজ করছিল, যে কেসটা অনেক বছর পুরনো। আর সেখানে বারবার ফুহানের একটা কথাই মনে পড়ছিল, ডেইজি বারবার বলতো শাওমি অলমোস্ট ফুহানের মতোই দেখতে। তারপর দেখানো হয় জেনি যখন জ্ঞান ফিরে, সে তো বারবার শাওমিকেই ডাকছিল। গুহান বলে তুমি শান্ত হও, সে সম্পূর্ণ ঠিক আছে, আর সে হসপিটালের সব থেকে ভালো রুমে আছে, তাই তোমার তাকে নিয়ে একেবারেই চিন্তা করতে হবে না। আর তাকে সরি বলে, কারণ সে জানতো না তাদের বিরোধী দল এত বেশি খারাপ কাজ করতে পারে। জেনি বলে কোনো ব্যাপার না, কাজে মাঝে মাঝে এরকম হয়। সে তো জেনিকে জিজ্ঞেস করে আমরা সে পার্সনের সাথে কি করব। জেনি সেখানে তাকে সবকিছু বলে। ফু বলে মানতেই হবে, আমাদের চিন্তা ভাবনা অনেকটাই এক। আমি আমার পার্সোনাল লয়ার হিসেবে একেবারে পারফেক্ট একজনকে চুজ করেছি। ফু তাকে জিজ্ঞেস করে তুমি যখন অজ্ঞান অবস্থায় ছিলে বারবার আয়ু বলে ডাকছিলে, আমি কি জানতে পারি আয়ু আসলে কে? জেনি কোনো কিছুই বলতে পারে না, কারণ সে আয়ু তো ফুহানকেই বলতো। তখনই অ্যাসিস্ট্যান্ট চলে আসে জেনির ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে। জেনি বলে তুমি আমার ব্যাপারে ইনভেস্টিগেশন করিয়েছো? ফুহান বলে হ্যাঁ, করাতেই হতো, কারণ কিছু জিনিস তোমার সাথে পুরাই সিমিলার, আমি যাকে খুঁজছি তার সাথে। জেনি ভাবে সে কি আমাকে খুঁজছে। সে তো আবারও তাকে আয়ুর ব্যাপারে জিজ্ঞেস করে, তাই সে বাহানা বানিয়ে বলে সে আমার একজন ফিমেল ফ্রেন্ড। কিন্তু ফুহান তার কথাই বিশ্বাস করছিল না, তাই সে বলে তোমার কাছে তো ইনভেস্টিগেশনের রিপোর্ট আছেই, তুমি দেখো। সেখানে লেখা আছে কিভাবে 5 বছর আগে আমি এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম হংকংয়ে। আমি আমার নিজের সব কিছু সেখানেই কমপ্লিট করেছি। সেও তো সেই জায়গায় রিপোর্ট ওপেন করে সব কিছু দেখছিল, কিন্তু শাওমির বাবাকে বা এইসব ব্যাপারে কোনো কিছুই লেখা ছিল না। জেনিকে সে জিজ্ঞেস করে শাওমির ব্যাপারে, তখন সে বলে এগুলো আমার পার্সোনাল ম্যাটার, আর অ্যাসিস্ট্যান্ট যদি এ ব্যাপারে কোনো ইনফরমেশন না পায় এতে আমার কোনো দোষ নেই। ফুহান বলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এই কেস হওয়ার আগ পর্যন্ত তুমি সারাক্ষণ আমার সাথেই থাকবে। জেনি নিষেধ করতে চাচ্ছিল, কিন্তু সে বলে তুমি শাওমির জন্য একেবারে চিন্তা করো না, আমি তার জন্য বডিগার্ড এবং নার্সের ব্যবস্থা করে ফেলেছি, তাই কেউই তার ক্ষতি করতে পারবে না। সারাক্ষণ 24 ঘন্টা সবাই তার খেয়াল রাখবে। তাছাড়া তুমি যে কোনো সময় তোমার মেয়ের সাথে দেখা করতে পারবে। অন্যদিকে আমাদের ফুহানের মাকে দেখানো হয়, যে আসলে মানসিকভাবে অসুস্থ ছিল। তার মা তো সেই জায়গায় তার প্রোফাইল পিকচার যেখানে তার এবং ডেইজির ছবি ছিল, সেই ছবি দেখে অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কিন্তু সে তার মাকে সব সত্য বলে দেয়। তার সাথে ডেইজির কোনো এঙ্গেজমেন্ট বা বিয়ে কোনোটাই হয়নি, আর সে ডেইজিকে বিয়েও করতে চায় না। আসলে সে তার মাকে কোনো মিথ্যা আশা দিতে চায় না। আর তার প্রোফাইলে যে পিকচার লাগানো তা আসলে নকল পিকচার। তার মাকে সে যখন সব কিছু বলে, তার মায়ের অবস্থা তো খারাপ হতে শুরু করে। তখন সব স্টাফেরা তাকে নিয়ে যায়। ডেইজি ফুহানকে বলছিল তোমার কি সমস্যা, তুমি কেন এই সব কিছু করলে, দেখলে না এই কারণে তোমার মায়ের অবস্থা কত খারাপ হয়ে গেল। ফুহান বলে আমার মা সম্পূর্ণ পাগল না, আর সত্যিটা জানার তার সম্পূর্ণ অধিকার আছে। আমি জানি সে সব কিছু সহ্য করতে পারে না, কিন্তু আমি চাই আমার মা আমাকে বুঝুক, কারণ সে যা চায় তাই সব সময় হবে না। ডেইজি ভাবছিল এত বছর ধরে পাগল মহিলার খেয়াল রাখতে রাখতে আমি তো পাগলই হয়ে গেছি, কিন্তু কোনো ব্যাপার না, যদি এরকমভাবে কাজ না হয় আমি অন্য কিছু করব। কিন্তু ফুহান তোমার তো আমারই হতে হবে। তারপর দেখানো হয় জেনি জিয়ের সাথে দেখা করে। জি তাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু সে দূরে সরে যায়, কারণ জি তাকে পছন্দ করলেও সে তার জীবনে তাকে কোনো জায়গা দিতে পারবে না, কারণ তার মনে এখনো ফুহানি আছে। কিন্তু সেখানে তার কাছে ফুহানের অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে, আর তার অবস্থাও বেশি একটা ভালো না। তখন সে বলে আপনি আমাকে কল না করে মিস ডেইসিকে কল করুন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকেই আসতে বলে। সেখানে জি বলে আমি জানি তুমি আমাকে পিক করতে এসেছিলে, কোনো ব্যাপার না, আমি একাই যেতে পারবো। জেনি সরি বলে চলে যায়। অন্যদিকে জেনি সেখানে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্টকে কয়টা ওষুধের কথা বলে। তারপর সে ফুহানের কাছে যায়, যে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। জেনি চলে যায় তার কাছে তাকে বোঝাতে, যাতে সে এত বেশি ড্রিঙ্ক না করে, কিন্তু সেখানে ফুহান তাকে কিস করে বসে। জেনিও সেই জায়গাটাকে দূরে সরাতে পারছিল না, কারণ সে সব সময় তো ফুহানকেই ভালোবেসেছিল। তারপর আমাদের সকালে সিন দেখানো হয়। ফুহান সকালে ওঠে আর ভাবছিল তার জিএফ হয়তো ফিরে এসেছে, কিন্তু সে ঘুম থেকে জাগার পর কাউকেই দেখতে পায় না। তখনই ডেইজি সেখানে চলে আসে ব্রেকফাস্ট নিয়ে। ফুহান তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। ডেইজি বলে কালকে রাতে তুমি বারবার আমার নাম নিচ্ছিলে,
তাই জেনি আমাকে কল করে ডেকে নিয়েছিল। ফুহান জিজ্ঞেস করে, এর মানে সারা রাত তুমি এখানে ছিলে? তখন সে বলে হ্যাঁ। আর সে ফুহানকে টাচ করতে চাচ্ছিল, কিন্তু ফুহান বলে, তোমার মা আমার মায়ের জীবন বাঁচিয়েছিল, শুধুমাত্র এই কারণে আমি এঙ্গেজমেন্টের ঘোষণা দিয়েছিলাম। শুধুমাত্র ঘোষণা দিয়েছি, আর কোনো কিছুই না। আর তার আগে আমি তোমাকে বলে দিয়েছি আমাদের মধ্যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট হতে পারবে না। আর সে ডেইসির কোনো কথা না শুনেই তাকে পাঠিয়ে দেয়। সে অ্যাসিস্ট্যান্টকে ডাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো শুধুমাত্র মিস জেনিকেই ডেকেছিলাম, কিন্তু জেনি ম্যাডাম কখন চলে গেছে সেটা আমি জানি না, কারণ সে আমাকে কয়টা মেডিসিনের ব্যাপারে বলেছিল, আমি সেগুলো আনতে গিয়েছিলাম। ফুহান যখন সে ওষুধগুলোকে দেখে তার ডাউট তো আরো বেশি বেড়ে যায়। আর তার মনে হচ্ছিল জেনি সে মেয়ে যাকে সে এত বছর ধরে খুঁজছে। তাই সে জেনির কাছে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে জেনি জিয়ের সাথে সবকিছু প্যাক করে কোথাও জানি যাচ্ছিল। তখনই ফুহান সেখানে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু জেনি তাকে কোনো রিপ্লাই করে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেখানে ডেইজি আসে আর বলে, ফুহানকে এত খারাপ সময় সাহায্য করার জন্য ধন্যবাদ, কিন্তু এ ব্যাপারে তুমিও জানো তুমি শুধুমাত্র তার পার্সোনাল লয়ার, তাই কোনো কাজের ব্যাপার ছাড়া তার এত ক্লোজে যাওয়া তোমার জন্য ঠিক নয়। সেখানেও ডেইজিকে বলছিল, আমাকে অ্যাসিস্ট্যান্ট ডেকেছে, নাহলে আমি কখনোই এখানে আসতাম না। ডেইজি বলে, আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু পরের বার যাতে এরকম কোনো কিছুই না হয়। তাছাড়া তুমি নিশ্চয়ই জানো আমাদের বিয়ের ডেট খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে। আর তার আগেই যদি এসব নিয়ে গুজব ছড়ায় তাহলে আমাদের দুজনের রেপুটেশনই খারাপ হয়ে যাবে। তাই তুমি যদি এখন থেকেই ডিস্টেন্স মেনটেন করে চলো, এটাই ভালো হবে। এই কারণে জেনিও এখন চাচ্ছে এসব কিছু ছেড়ে চলে যেতে। বর্তমানে জেনি গাড়িতে গিয়ে বসে। সেখানে জি ফুহানকে বলছিল, আমার তরফ থেকে জেনির খেয়াল রাখার জন্য ধন্যবাদ। ফুহান বলে, এই কথা বলার তুমি কে? জি তাকে মিথ্যা গল্প বলে আর বলে, আমি আর জেনি একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম। 6 বছর আগে আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো ছিল, কিন্তু আমাদের প্যারেন্টস রাজি ছিল না, এই কারণে আমরা বিয়ে করতে পারিনি। কিন্তু পরবর্তীতে সে গর্ভবতী হয়ে যায় এবং স্বামীর জন্ম হয়। ফুহান বলে, কিন্তু আজব ব্যাপার, স্বামীকে একেবারেই তোমার মতো দেখতে মনে হয় না। তাই হতেই পারে এটা তোমার বানানো গল্প। সে তখন প্রমাণ করার জন্য স্বামীকে কল করে, স্বামী তাকে ড্যাড বলছিল। তারপর তারা দুজনেই সেখান থেকে চলে যায় আর সে সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, সেরকম হাতের লেখার কয়টা রিপোর্ট পাওয়া গেছে, কিন্তু সে লেখা কে লিখেছে তাকে খুঁজে পাওয়া অনেক মুশকিল। ফুহান তো ভাবছিল এর মানে কি সেই মেয়েটা অন্য কেউ, নাকি জেনি সে পার্সন। তারপর দেখানো হয় ডেইজি এবং ফুহান দেখা করে। ডেইজি সেখানে ফুহানের কাছে সবই শেয়ার করে, কিন্তু ফুহান একেবারেই তার কথায় মনোযোগ দেয় না। ডেইজি তাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই মেয়ের ব্যাপারে কোনো ক্লু পেয়েছ? কিন্তু সে ডেইজিকে বলে, এগুলো আমার ব্যাপার, আমি নিজেই সলভ করতে পারবো। আর আমার মনে হয় না এসব ব্যাপারে আমি তোমাকে জবাবদিহি করতে বাধ্য। ডেইজি বলে, ঠিক আছে, এখন আমাকে বলো, সে মেয়ে যদি ফিরে আসে তুমি কি তাকে বিয়ে করবে? যদি এরকম হয় সে অন্য কারো বাচ্চাকে মানুষ করছে। ফু বলে, তুমি এরকম প্রশ্ন আমাকে করবে না। তারপর দেখানো হয় জেনি এখন তার বন্ধু জিয়ের সাথেই থাকবে, যাতে সে ফুহানের কাছ থেকে দূরে থাকতে পারে। তারপর জেনি বেরিয়েছিল কিছু প্রমাণ জোগাড় করতে, কিন্তু সেখানে একজন লেডির সাথে তার পার্সোনাল ঝগড়া হয়ে যায়। সেই মহিলা বারবার জেনিকে চোর বলে সম্বোধন করে, কিন্তু সে বলছিল আমি একজন লয়ার। কিন্তু সে মহিলা কোনো কথাই কান দেয় না, উল্টো তাকে মারছিল। জেনি তো সেখানে তার সাথে কোনো ফাইটিং করতে চাচ্ছিল না, কিন্তু সে তাকে আরেকটা ঝড় মারতে চাচ্ছিল। সময় মতো ফুহান চলে আসে তাকে বাঁচাতে। সে মহিলা তখন ফুহানের উপরও চিল্লাচ্ছিল, কিন্তু সে মহিলার হাজব্যান্ড তাকে চিনতে পারে আর সবকিছুর জন্য ক্ষমা চেয়ে চলে যায়। তারপর ফুহান তাকে একটা জায়গায় নিয়ে যায় এবং তাকে জামা দেয় পরার জন্য, কারণ তার জামা পুরোই খারাপ হয়ে গিয়েছিল। তারপর সেও তো চলে যায় জামা চেঞ্জ করতে, কিন্তু সে ভয় পাচ্ছিল এখানে আবার কোনো ক্যামেরা ট্যামেরা লাগানো নয় তো। সেখানে ফুহান আসে আর বলে, এই রুমটা পুরাই সেফ, তোমার কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ পর সে জামা চেঞ্জ করে আসে, তাকে আসলে অনেক বেশি প্রিটি লাগছিল। ফুহান তো পাগলের মতো তাকেই দেখছিল। তারপরের দিন বাড়িতে ফুহানের টেক্সট আসে, যেখানে ফুহান তাকে মিটিংয়ের ব্যাপারে বলছিল, আর এই মিটিং অফিসের থেকেও অনেক বেশি দূরে হবে। তারপর জেনি যখন অফিসে যায় তার সাথে মিস্টার ফুয়ের দেখা হয়। মিস্টার ফু তাকে দেখার পরে চিনতে পারে আর বলে, তুমি এখানে ফিরে এসেছ, তুমি এখানে কি করছো? তোমার সব টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? জেনি বলে, আমি এখানে আমার কাজের জন্য এসেছি, আর কোনো ব্যাপার নেই। কিন্তু আঙ্কেল ফু সেখানে বলছিল, আমি জানি তুমি কি করতে চাও, কিন্তু ফুহানকে কিছু বলে কোনো লাভই হবে না, আমি তোমাকে আগেই ওয়ার্নিং দিচ্ছি। কিছুক্ষণ পর সেখানে ফুহান আসে, তাকে দেখার পর জেনিও সেখান থেকে চলে যায়। ফুহান তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি তাকে চেনেন?
কিন্তু তার বাবা বেশি কিছু অ্যান্সার করে না। তারপর জেনি অফিসে ছিল আর অনেক বেশি টেনশনেও ছিল, কারণ সে ভাবছিল আবার আঙ্কেল ফুয়ের কারণে ফুহানের সামনে সব সত্যটা না চলে আসে। এসব ভেবে সে অনেক নার্ভাস হয়ে যায়। ফুহান এসে তাকেও জিজ্ঞেস করে, তখন সেও বাহানা বানায়। তার কিছুক্ষণ পর তার কাছে ডেইজি আসে, কারণ সে জানতে পেরেছে জেনিকে যে লোকটা সেদিন কিডন্যাপ করেছে তার বিরুদ্ধে সে অনেক স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে। কিন্তু ডেইজি চাচ্ছিল সেরকম কোনো কিছু না করুক। সেখানে ফুহান বলে সে পার্সনের জন্য আমার এমপ্লয় হার্ট হয়েছে, তাই সে লোকটা পানিশমেন্টেরই যোগ্য। ডেইজি বলে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এখানে আমার কি? তুমি কি আমার ফিলিংসগুলোকে কনসিডার করতে চাও না? ফুহান বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার কাছ থেকে অন্য কিছু এক্সপেক্ট করবে না। ডেইজি ভাবে, আমার যা করতে হবে আমি করব, কিন্তু তুমি আমার হাজব্যান্ড হবে। তারপরে সিনে জেনি শপিং এ যায়, আর সেখানে তো ডেইজিও চলে আসে। আর সবসময়ের মতো সে এবার ওইরকম দেখানোর চেষ্টা করে তার সাথে ফুহানের সম্পর্ক অনেক বেশি ভালো। জেনি সেখানে কোনো কিছুই বলে না, তার সব কথা শুনছিল। তারপর রাতের সিন দেখানো হয়, যেখানে জেনি ফুহানের সাথে কথা বলছিল কেসের ব্যাপারে। সেখানে ভুলক্রমে সে ভিডিও কল করে দিয়েছিল, আর জেনি নোটিস করা মাত্রই সে কল কেটে দেয়। তারপর তাকে ফুহান নিজেই কল করে, কিন্তু জেনি তার কল একেবারেই রিসিভ করে না, আর তাকে বলে, সরি আমি তো টেক্সট করছিলাম, কিন্তু এরকম ভাবে কল লেগে যাবে আমি বুঝতে পারিনি। কিন্তু ফুহান তো অনেক বেশি রেগে যায়, কারণ সে তার কল রিসিভ করেনি। তারপরে সিনে আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে জি এবং জেনি এক টিমে ছিল এবং ডেইজি এবং ফুহান আরেক টিমে। আসলে জেনি এখন জিয়ের সাথেই কাজ করছিল। জেনির টিম তো সেই কেসের মধ্যে জিতে যায়, আর জেনি যখন চলেই যাবে তার কাছে ডেইজি আসে। আসলে জেনির প্রতি ডেইজি অনেক বেশি জেলাস ছিল, তাই ফুহানের অবর্তমানে সে তাকে অনেকগুলো কথা শোনায়। জেনি তো সেই জায়গায় সবকিছুই রেকর্ডিং করে। তারপর সে ডেইজিকে রেকর্ডিং দেখাচ্ছিল আর বলছিল, এখন আমি চাইলেই তোমার প্রতি লিগালি অ্যাকশন নিতে পারি। এরকম ভাবে সে ডেইজিকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। তারপর জেনি যখন জিয়ের গাড়িতে ছিল, হসপিটাল থেকে তার কাছে কল আসে। হঠাৎ করে কল আসায় সে তো অনেক টেনশনে পড়ে যায় এবং কল ধরে বলে, শাওমি কি ঠিক আছে? ডক্টর বলে, শাওমি তো ঠিকই আছে, কিন্তু আমরা শাওমিকে যে ওষুধ দিতাম সে ওষুধ শর্টেজ পড়ে গেছে। জেনি জিজ্ঞেস করে, এখন আমরা কি করব, কি রাস্তা আছে? তখন সেখানে ডাক্তার বলছিল, আপনারই কিছু করতে হবে, সে কোম্পানির সাথে কথা বলুন, আমি আপনাকে সব ইনফরমেশন পাঠাচ্ছি। আমি ক্লিয়ার করে বলছি, আসলে যে ওষুধ তার মেয়েকে দেওয়া হতো সে ওষুধ এখন আর উৎপাদন করা হচ্ছে না, তাই ডক্টর এখন তাকে বলছে সে কোম্পানির সাথে কথা বলতে। আমরা সেখানে ব্যাং নামের ছেলেকে দেখতে পাই, যে তাকে কিডন্যাপ করেছিল। সে ওষুধ কোম্পানির মালিককে সে খুব ভালোভাবেই চিনত, তাই জেনির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে ওষুধ উৎপাদন করা সে বন্ধ করে দিয়েছে। ওষুধ কোম্পানির মালিক বলছিল, মনে হচ্ছে সে তোমার অনেক বড় শত্রু, তাই তুমি সব কিছু করছো। ব্যাং বলে, সে আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেছে, আমি তাকে ছাড়বো না। অন্যদিকে জেনি ওষুধ কোম্পানির মালিক জ্যাংকে কল করে, আর জেনি তো সে কোম্পানিতেও ছিল, আর সে কল করে তাকে রিকোয়েস্ট করে সে মেডিসিন আবার উৎপাদন করতে। জ্যাং তো সেই জায়গায় ব্যাংকে ইশারা করে আর বোঝাচ্ছিল জেনি তাকে কল করেছে। সে জেনিকে বলে, সরি কিন্তু এটার উৎপাদন আমরা আর করতে পারবো না। জেনি বলে, প্লিজ আপনি একবার আমার সাথে দেখা করুন, তারপর ডিসিশন নিন, আমি আপনার কোম্পানির মধ্যেই আছি। তখন তো জ্যাং এবং ব্যাং মিলে প্ল্যানিং করছিল। ব্যাং বলছিল, আমাদের তো বেশি কিছু করতেই হলো না, মাছ আমাদের জালে ফেসে গেছে। তারপর আমাদেরকে দেখানো হয় জেনি সে লোকটার সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। জেনি সেই জায়গায় জ্যাংয়ের কাছে বারবার মেডিসিনের ব্যাপারে কথা বলে, কিন্তু সে কোনো কথারই জবাব দিচ্ছিল না। জেনি তারপর সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। তারপর সে লোকটা বলছিল, আমাদের সেই মেডিসিন বেশি একটা বিক্রি হয় না, তাই আমার মনে হয় না আমরা সেই মেডিসিন আবারও বানাতে পারবো। তাছাড়া এই মেডিসিন বানালে আমাদের বেশি একটা প্রফিটও হয় না। জেনি সেখানে দাঁড়িয়ে পড়ে এবং তার মেয়ের কন্ডিশনের ব্যাপারে সবকিছুই বলে, কিন্তু সেখানে হঠাৎ করে তার মাথা ঘুরছিল আর সে প্রায় অজ্ঞানী হয়ে যাবে। আসলে সে এতক্ষণ যে ড্রিঙ্ক খেয়েছিল সেটার মধ্যে কিছু একটা মেশানো হয়েছে। অন্যদিকে আমরা সে রেস্টুরেন্টে ফুহানকেও দেখতে পাই, সে তার মিটিং করে ফিরছিল। জেনি তো সেখানে কোনো রকম ভাবে পালাতে পালাতে তাকে এসে জড়িয়ে ধরে, আর সে ফুহানকে বলছিল তাকে বাঁচাতে। জ্যাং আসলে ফুহান তাকে বলে, আপনি এখান থেকে চলে যান। কিন্তু ফুহানের পরিচয়ের ব্যাপারে জ্যাং বেশি কিছু জানতো না, তাই সে ফুহানের সাথে অনেক অ্যাটিটিউড এবং অসম্মানজনক কথা বলে। সেখানে অ্যাসিস্ট্যান্ট তাকে তার আসল পরিচয় বলে, তখন তো সেই লোকটা বারবার ক্ষমা চায়। ফুহান তো সেই জায়গায় সবকিছু তার অ্যাসিস্ট্যান্টের হাতে রেখে চলে যায়। তারপর সে জেনিকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে বাড়িতে আসার পর নিজেকে একেবারে কন্ট্রোল করতে পারছিল না। আর একটা সময় তার এত বেশি খারাপ লাগে, সে কি একেবারে তাকে কিস করছিল।
সেখানে তারা দুজনে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। সকালে দেখানো হয় যেখানে ফুহান্ত জেনিকেই দেখছিল, তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। কলের আওয়াজে জেনিরও সেই জায়গায় ঘুম ভেঙে যায়, আর সে ভাবছিল এই সুযোগে সে পালিয়ে যাবে। অন্যদিকে ফুহানও তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে সে রেস্টুরেন্টে গিয়েছিল সে লোকটার সাথে মিটিং করতে। আর জেনিকে সে দেখে ফেলে, তাই সে সরি বলে চলে যাচ্ছিল। ফুহান বলে, তুমি কি মেডিসিনের ব্যাপারে জানতে চাও না? ও তো জিজ্ঞেস করে, তুমি মেডিসিনের ব্যাপারে কিভাবে জানো? ফুহান বলে, আমি যা খুঁজে বের করতে চাই তা আমি অবশ্যই খুঁজে বের করতে পারি। জেনি মনে মনে ভাবছিল, যাই হোক, তুমি কখনোই আমাকে খুঁজে বের করতে পারবে না। সেখানে ফুহান বলে, তুমি চিন্তা করো না, সে কোম্পানি আবারও সে মেডিসিন বানাবে। জেনি বুঝতে পারে নিশ্চয়ই সব কিছু ফুহানি করেছে, না হলে সে মেডিসিন বানাতে সেই লোকটা কখনোই রাজি হতো না। তাই সে ফুহানকে অনেক ধন্যবাদ জানায়। আর সে ফুহানকে বলে, পরের বার থেকে আমি তোমাকে একেবারেই ডিস্টার্ব করব না। এসব বলে সে চলে যাবে, কিন্তু ফুহান তাকে ধরে ফেলে। সেখানে জেনি বলে, দেখো, তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাছাড়া আমাদের সীমা আমাদের অতিক্রম করা একেবারেই উচিত হবে না। ফুহান বলে, কিন্তু রাতে তোমার এই সব কিছু একেবারেই মনে ছিল না। তাছাড়া আগে আমি তোমাকে 2বার বাঁচিয়েছি, আর আজকে একবার। এখন তো তোমার আমাকে ফেভার করতেই হবে। তাই এখন সব সময় আমি যখন তোমাকে ডাকবো তোমার আসতেই হবে, আমার জন্য তুমি পুরো 24 ঘন্টা অ্যাভেলেবেল। তখনই তার কাছে ডেইজির কল আসে। ফুহান তাকে বাড়িতে ডাকে, তাই সে জানিকে বাই বলে চলে যায়। অন্যদিকে দেখানো হয় বাড়িতে আসলে আগুন লেগে গিয়েছিল। ডেইজি অনেক ভয় পাচ্ছিল। তাকে গিয়ে সে জিজ্ঞেস করে, আমার মা কোথায়? ডেইজি বলে, আমি জানি না, আমার হাতও তো জ্বলে গেছে। ফুহান বলে, আমি বুঝতে পারছি না এখানে আগুন কিভাবে লাগলো। ডেইজি বলে, আমি এসব ব্যাপারে একদমই জানি না। ফুহান সেখানে অ্যাসিস্ট্যান্টকে বলে সব ক্যামেরা চেক করতে। তারপরে সিনে দেখানো হয় ফুহান শাওমির কাছে যায়, কারণ আজকে তার জন্মদিন ছিল। আর এখন তো শাওমির চোখ পুরাই ঠিক হয়ে গেছে। শাওমি তার গলা শুনে বুঝতে পারে, আর সে বলে, শুরুতেই আমি আপনাকে হ্যান্ডসাম আঙ্কেল বলেছিলাম, আর এখনো আমি আপনাকে হ্যান্ডসাম আঙ্কেল বলেই ডাকবো। আপনি আসলে অনেক বেশি হ্যান্ডসাম। সে তো শাওমিকে তার মায়ের ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু শাওমি অনেক ভেবেচিন্তে উত্তর দেয়। ততক্ষণে সেই জায়গায় জি এবং জেনিও চলে আসে। জেনি সেখানে তো ফুহানকে দেখে অনেক শকড হয়। তারপর দেখানো হয় তারা সবাই একসাথে খেতে বসে। জি তো সেখানে ফুহানকে এরকম দেখাচ্ছিল, জেনি শুধুমাত্র আমার। আর দুজনের সম্পর্ক অনেক বেশি গভীর। জেনি সেখানে তাকে কিছু একটা বলে পাঠিয়ে দেয়, আর সে ফুহানের উপর চিল্লাচ্ছিল, তুমি এখানে কি করছো? ফুহান বলে, তোমার কথার মানে কি? কালকে রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তা কি শুধুমাত্র ওয়ান নাইট স্ট্যান্ড? তুমি কি সবকিছুকে এরকম ভাবে ভুলে যেতে চাও? জেনে বলে, আসলে তুমি কি চাও? ফুহান তাকে বলছিল, আমাদের এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, আর শাওমির খেয়ালও আমি রাখতে পারবো। জেনি তাকে নিষেধ করে আর বলে, তুমি যোগ্য না। আর সে ফুহানকে অনেক কথা শোনায়, তাই ফুহান অনেক রেগেমেগে চলে যায়। আসলে তার কষ্ট লেগেছিল এসব কথা শুনে। তারপরের দিনে সিন দেখানো হয় যেখানে সে তার অফিসে এসেছিল। আর সে ভাবছিল, সে যখন চায় আমি 24 ঘন্টায় তার পাশে থাকবো, কিন্তু আমি তাকে এত জ্বালাতন করব সে আমাকে আর আসতেই না করবে। সে কিন্তু সেই জায়গায় অনেক কিছু ডিমান্ড করে, আর সেই জায়গায় তো ফুহান সবকিছুতেই রাজি। আর সে বলে সে কোনো কেস লড়লে তাকে 10% বেশি টাকা দিতে হবে। তারপর আরো 20% প্রফিট সে দাবি করে, কিন্তু ফুহান এতেও রাজি হয়ে যায়। সেনি অবাক হয়ে ভাবছিল, আমি কি তাকে প্যারেশান করতে এসেছি, নাকি সে আমাকে প্যারেশান করছে। তারপরে সিনে দেখানো হয় সে ডেইজিকে জিজ্ঞেস করে, মা কোথায়? ডেইজি বলে সে ঘুমিয়ে পড়েছে। ডেইজি সেখানে ফুহানকে টাচ করার চেষ্টা করে, কিন্তু ফুহান দূরে সরে যায়। আর সে ডেইজিকে বলে, তুমি কোনো বাচ্চা না যাকে আমি বারবার একই কথা বোঝাবো। ডেইজি অনেক রেগেছিল আর বলছিল, আমি এত বছর ধরে এখানে আছি, তোমার মায়ের কেয়ার করছি, আর তুমি আমাকে এখানে এরকম ভাবে ট্রিট করছো। তোমার কি মনে হয় না এই সব কিছু আমি ডিজার্ভ করি? তখন সে বলে, না, তুমি এর থেকে বেশি কোনো কিছুই ডিজার্ভ করো না। মেন স্টাফের আমার মায়ের খেয়াল রাখে, আর তুমি শুধুমাত্র আমার মাকে মিথ্যা হোপ দিচ্ছ, আর কোনো কিছুই না। তোমার এসব মিথ্যা হোপের কারণে আমার মায়ের অবস্থা পরে আরো খারাপ হতে পারে। তাছাড়া তুমি ভুলে যেও না, আমি তোমার পেছনে 10 মিলিয়নের থেকেও বেশি টাকা খরচ করেছি। এখন তুমি হিসাব করো, তুমি যা করেছো তা কি বেশি, নাকি আমার টাকার পরিমাণ বেশি? তারপর দেখানো হয় জেনি কাজ করছিল, তখনই তার কাছে ফুহানের মেসেজ আসে, তুমি নিচে আসো। ফুহান তাকে সাহায্য করেছিল, তাই সে নিচে যায় আর জিজ্ঞেস করে কি গুরুত্বপূর্ণ কাজ আছে। ফুহান বলে, আমি তোমাকে দেখতে এসেছি। তখন সে বলে, মজা করা বন্ধ করো, আমি সময় নষ্ট করতে পারবো না। ফুহান বলে, আমি কোনো সময় নষ্ট করছি না, তোমাকে দেখাও একটা আর্ট। তার স্মোকিং করা জেনির পছন্দ হয় না, তাই সে তার সিগারেট নিচে ফেলে দেয় আর বলে, তুমি চাইলে আমি সব সময়ের জন্য এটা ছাড়তে পারি। আর তাকে ক্লোজ করে। জেনি তাকে বলে, যত কাজ করানোর করে নাও, কারণ আমি হংকং ফিরে যাব। তারপর দেখানো হয় সে অফিসে এসে আবারও স্মোক করে। জেনি সবকিছুই দেখতে পায় আর বলছিল, কে জানি কালকে চাপা ছাড়লো।
আমি তাকে বললে সে স্মোক করাই ছেড়ে দিবে। ফুহান বলে, তো আমি কি করব? তুমি তো সারা জীবনের জন্য এখানে থাকবে না, হংকং ফিরে যাবে। তখন তো আমাকে থামানোর জন্য কেউই থাকবে না। জেনিও কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে বারবার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে, কিন্তু কল সে ধরে না। তখনই তার বাড়ির মধ্যে চলে আসে ফুহান, যে অনেক বেশি মাতাল অবস্থায় ছিল। জেনি তাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। সেখানে দুইজনের মধ্যে ভালোবাসা আবার অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে ডেইসিকে দেখানো হয়, যে কিনা মিস্টার ফুকে কল করে। এখানে আমরা জানতে পারি মিস্টার ফুই তাকে পাঠিয়েছিল যাতে সে ফুহানের মাকে রাস্তা থেকে সরাতে পারে, আর তার পরিবর্তে সে তার ছেলে ফুহানের সাথে তার বিয়ে দিবে। মিস্টার ফু ডেইসিকে বলছিল সবকিছু করতেই সময় লাগে, আমি প্ল্যান বানিয়ে তোমাকে জানাবো। তারপর ডেইসি বারবার ফুহানকে কল করেছিল, কারণ অনেক রাত হয়ে যাওয়ার পরেও সে বাড়ি ফেরেনি। সেখানে ফুহান তো ইচ্ছে করেই তার কল ধরছিল না। ডেইজি তো সে জায়গায় কান্নাকাটি করার নাটক করে এবং ভয়েস পাঠাচ্ছিল, তোমার মা নিজেকে নিজেই হার্ট করছে। ফুহান তো মনে করে সবই সত্যি, তাই সে তার মাকে চেক করার জন্য তাকে বাই বলে বাড়িতে চলে যায়। জেনির কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগে না, কারণ একটু আগেই তারা নাইট স্পেন্ড করেছে, আর সে এখন তাকে কোনো কিছু না বলেই চলে গেল। জেনি আসলে তার মায়ের ব্যাপারে কোনো কিছুই জানতো না, আর সে ভাবছিল মনে হচ্ছে সত্যি ডেইজির সাথে তার সম্পর্ক অনেক বেশি ভালো, আর এই সবকিছুর মধ্যে সেই মিস্ট্রেস হয়ে রয়ে যাবে। আর সে কখনোই চায় না শাওমিকেও এই সব কিছু ফেস করতে হোক। তারপর দেখানো হয় জেনি চলে যায় জিয়ের সাথে দেখা করতে। জেনি তো সেখানে জিয়ের কাছে গিয়ে অনেক বেশি কান্না করছিল, কারণ কান্না ছাড়া তার কোনো কিছুই বলার ছিল না, কারণ সে চাইলেও ফুহানকে ভুলতে পারছিল না। তার পরের দিনে সিন আমাদেরকে দেখানো হয়, সে তো সেখানে তার জন্য অপেক্ষা করে, কিন্তু জেনি আসে না। তাই সে জেনিকে কল করে, কিন্তু জেনি তার কল ধরে না। তাই সে ভাবছিল জেনি হয়তো ঘুমিয়ে পড়েছে। তার পরের দিন সে আবারও তাকে কল করে, কিন্তু কল যাচ্ছিল না। তাই সে তো অনেক বেশি প্যারেশান হচ্ছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট আসে নতুন একটা নিউজ নিয়ে, যেখানে জি, জেনি এবং শাওমি একসাথে দাঁড়িয়েছিল একটা মেন হলের নিচে, মানে যে বিল্ডিং এর মধ্যে জি থাকতো আর কি। ফুহান বলে তার লোকেশন ট্র্যাক করো। আসলে ফুহানের মনে হচ্ছিল সে শহর ছেড়ে চলে যাবে। সেখানে ফুহানের কাছে একটা আইডিয়া আসে, আর সে শাওমির রোগের ব্যাপারে তাকে সবকিছু জেনে আসতে বলে। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে তার চোখ এখন ঠিক হয়ে গেছে, কিন্তু বারবার ডাক্তার কাছে আসতে হবে চেক আপ করাতে, তাই বারবার শাওমির হসপিটালে আসতেই হবে। ফুহান বুঝতে পারে সে চাইলে এখন যেতে পারবে না, তাই সে ভেবে নেয় এখন সে জেনির সাথে কথা বলবে। তারপর সে যখন জানতে পারে জেনি নিচে আসে, সে তো একেবারে জেনির কাছে চলে যায়, আর সে জেনিকে জিজ্ঞেস করে তুমি কেন এই সব কিছু করছো। জেনি বলে তুমি নিজে আমার পেছনে পড়ে আছো, আমি তো জিকে পছন্দ করি, তুমি আমাকে সাহায্য করেছো, তাই বারবার তোমার কথা শুনতে আমি বাধ্য হই, আর কোনো কিছুই না। আমি তো আমার পার্সোনাল জীবনে অনেক বেশি হ্যাপি। এইসব কিছু বলে সে চলে যায়। তারপর আমাদের দেখানো হয় জেনিকে সে বারবার কল করলেও জেনি নিচে আসে না, তাই সে উপরে চলে যায়। আর সে দেখে বুঝতে পারে জেনির তো অনেক বেশি জ্বর এসেছে, তাই সে ডক্টরকে কল করে। ডাক্তার চেক আপ করার পর তাকে ওষুধ দিয়ে চলে যায়। আর সারা রাত তো সেই জায়গায় ফুহান তার কেয়ার করছিল, কারণ সে চায় সকালে সে জাগার পরই সবার আগে তাকেই দেখতে পায়। জেনি ভাবছিল যখন আমি কষ্টে থাকি সবসময় কেন ফুহান চলে আসে দুনিয়াতে এত মানুষ থাকার পরেও। তারপর সকালে ফুহান তার পাশে বসেছিল, সে ফুহানকে পাঠানোর জন্য বারবার সেসব প্রশ্ন করে, যেসব প্রশ্ন তাকে অনেক বেশি বিরক্ত করবে। সেরকম ভাবে ফুহান অনেক বেশি বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে ফুহান অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পেরে গিয়েছিল জিয়ের সাথে জেনির সেরকম কোনো সম্পর্কই নেই। যেহেতু ফুহানের কাছে আসে তাকে ওয়ার্নিং দেওয়ার জন্য, কিন্তু ফুহান বলে আমাকে বোকা বানানো এতটাও সোজা না। তারপরে সিনে দেখানো হয় সে তো জেনিকে পারচিও করার জন্য সবই করছিল। সে জেনির জন্য অনেকগুলো মেড রেখেছিল, আর জেনির জন্য অনেকগুলো খাবার বানায়, কিন্তু জেনি সেখান থেকে কোনো খাবারই খাচ্ছিল না। তারপর জেনি যখন রাতে কাজ করছিল সে তো অবাক হয়ে তাকিয়ে দেখছিল। জেনি বলে আমাকে এরকম ভাবে দেখলে আমি কিন্তু কাজ ভালোভাবে করতে পারবো না। কিন্তু কে শোনে কার কথা। কিছুক্ষণের মধ্যে আবার শাওমি চলে আসে। তারা দুজনে মিলে তো বই পড়ছিল। হঠাৎ করে আবার ফুহানের কাছে বাড়ি থেকে কল আসে, তাই সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। আসলে তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফুহান তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায় এবং সবখানেই তার মাকে খুঁজছিল, এবং একটা জায়গায় সে তার মাকে খুঁজেও পায়। কিন্তু ফুহানের মা তাকে চিনতে পারছিল না, কিন্তু সে তার মাকে শান্ত করে আর বলে আমি তোমার ছেলে। আর সে অনেক সময় ধরে তার মাকে বোঝায়। অন্যদিকে জেনি বারবার তো ফুহানের কথাই ভাবছিল, আর সে ভাবছিল ফুহান কেন বারবার এরকম ভাবে পালিয়ে যায়। জেনি তো বারবার দুজনের সেই কিসিং এর কথা মনে পড়ছিল, আর সে সেখানেই ব্লাশ করছিল। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে ফুহানও চলে আসে।
তারপর জেনি একজন ক্লায়েন্টের কাছে যায় যারা আর কি একটা কেস সাবমিট করতো, কিন্তু তার আগে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে সব মনোমালিন্য একেবারে মিটিয়ে ফেলেছিল। এসব শুনে জেনিও ঠিক করে সে আজকে সবকিছু তাকে বলে দিবে। সেখানে জেনি তার কাছে চলে যায় তাকে আজকে কনফেস করবে বলে, কিন্তু সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলছিল ডেইজি ম্যাডাম অনেক ব্যথা পেয়েছে। তাই সে জেনিকে বলে আমাকে ক্ষমা করবে, আমরা পরে কথা বলি, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। আসলে সে ভাবছিল তার মা হয়তো ডেইজিকে আঘাত করেছে, কিন্তু এসব দেখে জেনির অনেক খারাপ লাগে আর সে ভাবছিল সে কখনই তার টপ প্রায়োরিটি হতে পারবে না। ভবিষ্যতে যদি ডেইজির কিছু হয় সেও তাকে এরকম ভাবে ছেড়ে চলে যাবে। তাই সে ডিসাইড করে সে সব ছেড়ে চলে যাবে। অন্যদিকে দেখা যায় ডেইজি আসলে নাটক করছিল। ফু আসার পরই বলে তোমার কি আর কোনো আঘাত লাগেনি? তখন সে বলছিল তুমি কেন এরকম ভাবে বলছো? ফুহান বলে আসলে আজকে আমি দেখতে চাচ্ছিলাম তুমি কত বড় আঘাত পেয়েছো, কারণ 2 দিন পর পরই তোমার কত কিছু হয়। আমি তো ভাবতেই পারিনি তুমি এত খারাপ হতে পারো, বাড়িতেই আগুন লাগিয়ে দিবে। এই কথা শোনার পর তো ডেইজি পুরাই শকড হয়ে যায় আর অনেক বেশি নার্ভাসও হয়ে যায়। আর সে বলে কোন আগুনের কথা বলছো? ফুহান বলে আর কত নাটক করবে? তুমি কি মনে করেছো তুমি সবই জানো কোন জায়গায় ক্যামেরা আছে? আমার বাড়িতে কয়টা সিক্রেট ক্যামেরাও আছে যে ব্যাপারে কেউই জানে না। ডেইজি তো ভয় পেয়ে যায় আর নিচে বসে পড়ে আর বলছিল তুমি এই সব কিছু সেই মেয়েটার জন্য করছো তাই না? তুমি তো সেই মেয়ের সাইডের ব্যাপারে কিছুই জানো না, দেখো আমি তোমাকে কি পাঠাচ্ছি। জেনিকে মিস্টার ফু যেসব অর্ডার দিয়েছিল সে অর্ডারের ভিডিও সে তাকে দেখিয়ে ফেলে। ডেইজি বলে সেই মেয়েটা আসলে সেই ছিল, এখন বলো তুমি তাকে ছেড়ে দিবে তাই না? ফুহানদার গলা চেপে ধরে আর বলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে আর মিস্টার ফুকে কখনোই আমি আমার বাবা মানবো না। আর সে ডেইজিকে সে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে জেনি আজকে চলে যাবে। স্বামী তার মাকে বলছিল মা যাওয়ার আগে আমি হ্যান্ডসাম আঙ্কেলকে দেখতে চাই। জেনি বলে না মা, সে অনেক বেশি বিজি, আমরা পরে কোনো সময় তার সাথে দেখা করব, আজকে চলো। কিন্তু সময় মতো তাকে খুঁজতে খুঁজতে ফুহান সেখানে চলে আসে। শুরু থেকে তার বারবার লেগেছিল জেনি সে মেয়ে, কিন্তু সে কোনো সলিড প্রমাণ পাচ্ছিল না। কিন্তু এখন তার কাছে সম্পূর্ণ প্রমাণও আছে এবং তার জন্য তার মনে অনেক ভালো ফিলিংসও আছে। আর এখন ফুহানের কোনো কিছুই যায় আসে না সে কেন তাকে ছেড়ে চলে গেছে, কারণ সে যে কোনোভাবেই হোক তাকে ফিরে পেতে চায়। ফুহান তাকে বলছিল আমাকে একটা চান্স দাও, আমি সবকিছু শুধরে নিব আর নতুন করে আমরা জীবন শুরু করব। স্বামীও তার মাকে বলছিল মা তাকে একটা চান্স দাও, আমি জানি মা সেই আমার বাবা। জেনিও তার প্রপোজালের সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ সে সব সময় চেয়েছে ফুহান এসে তাকে থামাক। এভাবেই তিনজনের পরিবার সম্পূর্ণ হয়ে যায় এবং এই ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা কি কিউট ড্রামাটা দেখতে চাও নাকি আমাকে জানাবে, যেখানে নায়ক নায়িকা অনেক বেশি কিউট